নমস্কার, আপনারা দেখছেন ফ্ল্যাশ বার্তা। আজ আমাদের সাথে উপস্থিত আছেন শ্রীযুক্ত সৌমিত্র পূততুণ্ড মহাশয়, কামারহাটি পৌরসভার সিআইসি মেম্বার এবং 18 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আসুন ওনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজে নিই। নমস্কার দাদা। প্রথম প্রশ্ন হচ্ছে যে সন্দেশখালিতে যেভাবে জার্নালিস্টরা নিগৃহীত হলো, সে নিয়ে আপনি কি বলবেন? এইটা কি যথোপযুক্ত হয়েছে? শুনুন, কোনো ঘটনায় কোনো জায়গাতেই কোনো মারপিটটাই শোভনীয় নয়, কোথাও না, কোনো জায়গাতেই। কিন্তু ঘটনার বিস্তারিত ব্যাপারটা না জানা পর্যন্ত সেই ব্যাপারে মন্তব্য করা উচিত না। ধরুন, আমি তো ঘটনার বিস্তারিত কিছু জানি না, তাই এই ব্যাপারে মন্তব্য করতে রাজি না। কিন্তু কোনোভাবেই কোনো সময়ের জন্য কোথাও মারামারি, হাতাহাতি, এটা কখনোই শোভনীয় নয়। আমাদের মতো সভ্য সমাজে এটা সবসময় উচিত যে সঠিকভাবে সঠিক ব্যাখ্যা করা। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু পেড মিডিয়াও এমনভাবে মানুষকে উত্ত্যক্ত করছে এবং এমনভাবে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিশেষ করে রাজ্যের রাজ্যপাল এবং তার সাথে কিছু পেড মিডিয়া, তারা এমনভাবে খবর প্রকাশ করছে যে তৃণমূল কংগ্রেস মানেই সমস্ত চোরদের দল, বা তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ করছে, তৃণমূল কংগ্রেসের তার সব ব্যাপারেই তৃণমূল কংগ্রেস বাজে কাজ করছে। এটা সঠিক নয়। যে মানুষগুলো ভালো কাজ করছে, যেখানে ভালো কাজ হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে ভালো কাজগুলো করার চেষ্টা করছে বা করেছেন এতদিনে, এতগুলো প্রকল্প, সেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনের সর্বস্তরের মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছে, সেগুলো নিয়ে কিন্তু কোনো মিডিয়া প্রচার করছে না। আমরা চাই যে মিডিয়া হোক নিরপেক্ষ, অর্থাৎ যার দোষ সেটা প্রকাশ্যে আনুক, যে যার যেটা গুণ সেটাও প্রকাশ্যে আনুক। তাহলে অন্তত মানুষ মিডিয়াকে সম্মান জানাবে। কিন্তু মিডিয়ার এই পেড মিডিয়াদের একক মানে এক ধরনের খবর প্রচারে মানুষ কিন্তু, সাধারণ মানুষও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। এটা কখনোই মিডিয়াদেরও উচিত, বা সংবাদ মাধ্যম বা যে কোনো সাংবাদিকদেরও উচিত যে সব ব্যাপারেই একদম বিরোধিতা মানে একদম উঠে পড়ে লেগে বিরোধিতা করা, সব ব্যাপারেই দোষী সাব্যস্ত করা। যেমন বিচারালয়ের বিচারপতিরা যেমন করছেন, আগের থেকে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে ওকে ধরা হবে, ওকে ধরা হলে কি কি আইন দেওয়া হবে, ওকে ধরে কোথায় জেলে ঢোকানো হবে, ওকে ধরে কোথায় পে করা হবে, এবং বিনা বিচারে আজকে বছরের পর বছর বিনা বিচারে যদি দোষী সাব্যস্ত হয়, করুন, দোষী সাব্যস্ত করবে, দোষী সাব্যস্ত করে তাদের শাস্তি দিন, তাদের আমরা চাই তো। কিন্তু দোষী সাব্যস্ত না করে বছরের পর বছর যে সমস্ত মানুষদের জেলবন্দি করে রাখছেন, পরবর্তীকালে নির্দোষ হলে, নির্দোষ প্রমাণ হলে তাদের এই এতগুলো বছর কি ফিরিয়ে দিতে পারবে? সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নিয়ম অনুযায়ী ইডির বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া যাবে না। কেন? ইডির মধ্যে চোর নেই, ইডির মধ্যে ঘুষখোর নেই, ইডিরা টাকা খাচ্ছে না, প্রমাণ হচ্ছে না, সিবিআই ইডির বিরুদ্ধে তদন্ত করছে না। তাহলে ইডিরও তো যারা তদন্ত করছে তারাও তো চোর ডাকাত মস্তান, তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন বসছে। তাহলে তারা কি ভগবান না সাধু পুরুষ তারা? আপনি ইডির কথা বললেন, ইডির কথার রেশ টেনেই বলছি যে যেভাবে ইডি এবং সিবিআই কে রেড বিভিন্ন জায়গায় রেড করছে এবং বেছে বেছে ঠিক গুরুত্বপূর্ণ কোনো দিনে রেড করা হচ্ছে, যেরকম বরানগরের বিধায়কের বাড়িতে রেড করা হয়েছে ঠিক 12ই জানুয়ারি, যেদিন স্বামী বিবেকানন্দের 162তম জন্ম জয়ন্তী। এবং আমরা প্রত্যেকেই জানি যে সেদিন অনেক জায়গাতে, অনেক ক্লাবে, অনেক স্কুলে অনেক রকম অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানগুলিতে কিন্তু বিধায়ক নিজে উপস্থিত থাকতে পারেনি। এই যে বিশেষ বিশেষ দিন দেখে দেখে ইডি কিংবা সিবিআই রেড করা হচ্ছে এবং বেছে বেছে একসাথে সবাইকে রেড করা হচ্ছে না, বেছে বেছে রেড করা হচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী যে টাকা নিয়েছেন সেটা কিন্তু অনেক জায়গাতেই, অনেক মিডিয়ার কাছেই প্রমাণ আছে। শুভেন্দু অধিকারীকে কিন্তু ইডি কিংবা সিবিআই কখনো তলব করছেন না। এরপরে কি বলবো? শুনুন, আজকের দিনে দীর্ঘ রাজনৈতিক জীবনে, মানে তাপস রায়, এমএলএ তাপস রায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে একটাও একটা দিন বা একটা কোনো ঘটনা, কলঙ্কিত ঘটনা ঘটেনি তাপস রায়ের জীবনে। যে তাপস রায় কোনোভাবেই, কারণ আমি ওনার সাথে ছাত্র পরিষদ করার পরবর্তীকালে মাঝখানে কিছুটা গ্যাপ থাকলেও পরবর্তীকালে 2011 থেকে আজকে 2024
এতগুলো বছর ওনার সাথে থেকে পাশে থেকে অন্তত এটুকু বুঝতে পেরেছি যে মানুষটার মধ্যে কলঙ্কিত অধ্যায় নেই। আমি এইটুকু জায়গায় একদম গর্ব করে দায়িত্ব নিয়ে পরিষ্কারভাবে বলতে পারি যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাপস রায়ের বাড়িতে ইডিকে পাঠানো হয়েছে। কারণ যে মানুষটার নামে এলাকার মানুষ, সারা বাংলার মানুষ, বিরোধী দলের লিডাররা সবাই এক বাক্যে বলেছেন যে আমরা এটাকে বিশ্বাস করতে পারছি না, সেই মানুষটাকে ইডি হেনস্থা করার চেষ্টা করছে। এবং আমরা যাকে দেখেছি যে কাগজে মুড়ে টাকা নিয়ে টাকা রেখে দিচ্ছে, সেই মানুষটাকে কিন্তু ইডি ডাকছে না। এবং সে বুক ফুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে বিভিন্ন রকম ভাবে মুখ্যমন্ত্রীকে, বিভিন্ন রকম ভাবে কোনো সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কোনো সময় অন্যান্য নেতা নেত্রীদের নামে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করছেন। যখনই তার বিরুদ্ধে সিআইডি বা লোকাল পুলিশ স্টেপ নিতে যাচ্ছে, হাইকোর্টের বিচারপতিরা সঙ্গে সঙ্গে তার এগেনস্টে স্টেপ নিয়ে তাকে ছাড়পত্র পাইয়ে দিচ্ছে যে তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া যাবে না। আমরা বুঝতে পারছি না দেশের আইনটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। আমি একজন সামান্য নাগরিক হিসাবে বলতে পারি যে মানুষের ধীরে ধীরে আইনের প্রতিও মানুষের আস্থা হারিয়ে ফেলছে। একটা সময় ছিল যে আইন অন্তত প্রত্যেকটা মানুষের পক্ষে আছে, কিন্তু ধীরে ধীরে আইনের প্রতিও মানুষের আস্থা উঠে যাচ্ছে। বিশেষ করে এই বিচারপতিদের, এই সমস্ত বিচারপতি যারা রাম মন্দিরের অর্ডার পারমিট করিয়ে রাজ্যসভার সাংসদ হয়ে যায়, যারা আগামী দিনে হয়তো চিন্তা করছেন যে এই সমস্ত বিজেপি দালালি করে সমস্ত বিভিন্ন রকম ভাবে তৃণমূলকে হেনস্থা করে যদি আগামী দিনে রাজ্যসভার সাংসদ বা কোথাও কোনো রাজ্যপাল হওয়া যায়, সেই জন্য কেউ এতভাবে উঠে পড়ে লেগেছেন তাবেদারি করার জন্য। তারাই যেন ভগবান, তারাই যেন সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তটাই সুপ্রিম কোর্টে হোক বা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে হোক, সেটা গিয়ে খারিজ হয়ে যাচ্ছে। তাহলে একটা লজ্জা হওয়া উচিত, আমি যদি ওই চেয়ারে বসতাম বা আমি যদি ওই কাজ করতাম, আমার যদি কোনো সিদ্ধান্ত কোনোভাবে খারিজ হতো, তাহলে আমি তার পরবর্তী দিন থেকে আমি সেই জায়গায় চাকরি করতাম না। সর্বশেষ প্রশ্ন, যে রকম ভাবে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই যে 2024-এর যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কি হতে পারে, কতটা হাড্ডাহাড্ডি লড়াই কিংবা কিরকম প্রেক্ষাপট হতে পারে? মানুষ কি ভয়ে পাবে ভোট দিতে গিয়ে, নাকি মানুষ নির্ভয়ে খুব শান্তি মনে ভোট দিতে পারবে? দেখুন, একটা কথা বলি, 2021 সাল বিধানসভা নির্বাচন, সারা ভারতবর্ষে সমস্ত তাবর নেতারা, মুখ্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরম্ভ করে এমপিরা, মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা রেগুলার বেসিসে পশ্চিমবাংলার কোনো না কোনো গ্রামে, কোনো না কোনো শহরে, কোনো না কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখে আছে 2021 সালে। এবং অমিত শাহ অনেক বড় বড় গলায় বলে গেছিলেন ইসবার তো সোপার। কিন্তু বাংলার মানুষ, অন্তত এটুকু আমরা জানি, দু একজন বেইমান হয় যারা নিজেদের গুছিয়ে করে কমে খেয়ে বড় হয়েছে, তারা এখন পিছন থেকে ছুরি মেরে সরে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যে লড়াই দিয়েছে, বাংলার মানুষ বেইমান হতে পারে না। বাংলার মানুষ বেইমান নয় বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালেও দু হাত তুলে আশীর্বাদ করেছে, যার ফলে বিজেপিকে তিন অঙ্কের সংখ্যা পার করতে দেয়নি। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আগামী লোকসভা নির্বাচনেও বাংলার মানুষ মমতা ব্যানার্জির উপরই সম্পূর্ণভাবে আস্থা রাখবে।